নমস্কার। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফেসবুক গ্রুপের স্টুডেন্টদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই এবং আপনাকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পরীক্ষার রেগুলেশন সম্পর্কে। এটা জানা আপনাদের পক্ষে খুবই জরুরি। লিখিত পরীক্ষা গত কয়েক বছর ধরেই হচ্ছে না, কিন্তু আবার যখন লিখিত পরীক্ষা হবে তখনই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। তো এটার জন্য আপনাদেরকে যেতে হবে এনএসইউর অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের তারিখটি আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে 6ই জানুয়ারি 2022। এই যে ওয়েবসাইটটিতে আমরা আসলাম, এই ওয়েবসাইটটিতে আমাদের যেতে হবে হেডার বা এই যে লোগোটি দেখতে পাচ্ছেন তার নিচে এই তৃতীয় অপশানে স্টুডেন্ট জোন, সেখান থেকে আমাদের যেতে হবে এই এক্সামিনেশন অপশানে। এক্সামিনেশন অপশানে গেলে পরই আমরা দেখতে পাবো বাঁদিকে স্টুডেন্ট জোনের যতগুলি মেনু আছে সবগুলো দেখাবে এবং এক্সামিনেশন হাইলাইট হয়ে গিয়ে ডান দিকে 4টি অপশান দেখাবে। তো আমাদের প্রথমে যে অপশানটি আছে রেগুলেশনস বলে, ইউনিভার্সিটি রেগুলেশনস রিলেটিং টু দি কন্ডাক্ট অফ ইউনিভার্সিটি এক্সামিনেশনস, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে দেখুন এখানে একটি পিডিএফ ফাইল আসবে। এই যে অপশানটি আছে এটি মোবাইল ফোনে আসবে না, আপনি যদি ডেস্কটপে যান কম্পিউটারে তাহলে পরে এটি দেখাবে। এই ক্ষেত্রে আপনাকে এটিকে ওপেনে ক্লিক করতে হবে, একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। পিডিএফ ফাইলটি ডাউনলোড করবার পরে পিডিএফ ফাইলটি আপনাকে ওপেন করতে হবে। তো এখানে এটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এখন অবধি যে আপডেটেড রেগুলেশন আছে সেই রেগুলেশন, সমস্ত পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী এখানেই রয়েছে। তো এখানের বিশেষ বিশেষ কয়েকটি ধারা আমরা আপনাদের বলে দিচ্ছি, আপনারা চাইলে এই রেগুলেশনটি প্রিন্ট করে রেখে দিতে পারেন। তো বিশেষ কয়েকটি ধারা যেগুলো আছে সেগুলো হচ্ছে 4 নম্বর ধারা, যেটা দেখতে পাচ্ছেন। এই 4 নম্বর ধারায় বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ইউনিভার্সিটি এক্সামিনেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস, কীভাবে পেমেন্ট করা হবে, ফিস আপনারা কিভাবে পেমেন্ট করতে পারবেন এবং অ্যাডমিশন নিতে পারবেন এক্সামিনেশনের জন্য। আপনারা সবাই জানেন যে অ্যাডমিশন তো পরীক্ষার সময় এর আগে নিতে হয়, পরীক্ষার আগে আপনাদেরকে টাকা দিয়ে ভর্তি হতে হয়, অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হয়। তো সেটার কথাই এখানে বলা হচ্ছে। তো এখানে দেখুন পরিষ্কার করে বলা আছে এই 4-এর 3 নম্বর যে অপশানটি আছে সেটি গুরুত্বপূর্ণ। নো স্টুডেন্ট শ্যাল বি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন টু দি ইউনিভার্সিটি এক্সামিনেশন ইন এনি কোর্স অর পেপার আনলেস দি প্রসপেক্টিভ ক্যান্ডিডেট হ্যাজ সাবমিটেড অ্যাসাইনমেন্ট টু হিজ হার স্টাডি সেন্টার উইদিন স্টিপুলেটেড লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাজ নোটিফাইড বাই দি এক্সামিনেশন ডিপার্টমেন্ট। অর্থাৎ আপনি পরীক্ষায় অংশগ্রহণ তখনই করতে পারবেন যদি আপনি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে থাকেন। অ্যাসাইনমেন্ট জমা না দিয়ে থাকলে আপনি পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারবেন না। কিন্তু যদি কর্তৃপক্ষ পরীক্ষা ফর্ম ফিল আপ করবার পরে অ্যাসাইনমেন্ট জমা নেয় সেটা আপনার দোষ নয়, কিন্তু এখানে একটা আইন বলা আছে। 4-এর 4 নম্বরটিও খুব গুরুত্বপূর্ণ। সেখানে বলা আছে যে অ্যাটেন্ডিং পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম বা পিসিপি ইজ নট এ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট টু অ্যাপিয়ার দি টার্ম অ্যান্ড এক্সামিনেশন ইন থিওরি পেপার্স। অর্থাৎ আপনি যে স্টাডি সেন্টারে পড়াশোনা করছেন সেই স্টাডি সেন্টারে শনি রবিবার যখন ক্লাস হবে, যেটাকে বলা হয় পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম, সেই ক্লাস করা আপনার জন্য বাধ্যতামূলক নয় যদি থিওরি পেপার হয় তাহলে। বাট মিনিমাম 75% অ্যাটেন্ডেন্স ইন ল্যাবরেটরি কাউন্সেলিং কাম এভ্যালুয়েশন সেশন ইজ ম্যান্ডেটরি বলা হয়েছে। ল্যাবরেটরি যাদের আছে অর্থাৎ সায়েন্স নিয়ে যারা পড়ছেন তাদের যে প্র্যাকটিক্যাল যেগুলো আছে সেই প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আপনাকে 75% অ্যাটেন্ডেন্স কিন্তু রাখতে হবে। এরপরে 4-এর 5 নম্বরে অপশানটিও গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে দেখুন, এ স্টুডেন্ট who has passed any paper or subject shall not be permitted to reappear in that paper or subject after successful completion of any course or program or paper. No student shall be allowed to reappear in that particular course program paper. অর্থাৎ আপনি যদি একটা পরীক্ষা দিয়ে থাকেন সেখানে যদি আপনি পাস না করতে পারেন তাহলে আপনি কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবেন না। আপনার যদি নাম্বার ভালো না থাকে তাহলে আপনি কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবেন না। রিভিউ করা যাবে কিনা সেটা পরে আমরা আসছি। তো এটা হয়ে গেল। এরপর আমরা আসছি 5 নম্বরের 2-এ। 5-এর 2-এ দেখুন বলা হয়েছে এটাও এই পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ এই সেকশনটাও, যে দি অ্যাডমিট কার্ড শ্যাল বি প্রিপেয়ার্ড বাই দি অফিস অফ দি কন্ট্রোলার অফ এক্সামিনেশনস অ্যান্ড শ্যাল বি আইদার হিজ হার সিগনেচার অফ or the signature of an officer of his department authorized by this controller. It shall be available to the candidate from the study center
ঠিক আছে, অর্থাৎ আপনাকে যে অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে পরীক্ষার আগে সেটি আপনি স্টাডি সেন্টার থেকেই পেয়ে যাবেন। তারপরের লাইনটি গুরুত্বপূর্ণ, নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাডমিটেড ইনটু দি এক্সামিনেশন হল উইদাউট দি ভ্যালিড অ্যাডমিট কার্ড অ্যান্ড এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড ইন অরিজিনাল। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখনই লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন কোনো সেন্টারে, অর্থাৎ আপনার স্টাডি সেন্টারে কিন্তু লিখিত পরীক্ষা হবে না, অন্য স্টাডি সেন্টারে হয়, সেক্ষেত্রে আপনাকে কী কী নিয়ে যেতে হবে, অরিজিনাল আইডেন্টিটি কার্ড, যেটা সবুজ রঙের একটা হয় আইডেন্টিটি কার্ড, এবং অ্যাডমিট কার্ড। এই দুটো অরিজিনালি আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে। আপনি কিন্তু ডুপ্লিকেট কপি নিলে কিন্তু হবে না, ঠিক আছে, বা জেরক্স কপি নিলে হবে না। তারপর আমরা চলে আসছি 7-1-এ। 7-1-এর এই অপশানটি গুরুত্বপূর্ণ, এই ধারাটি। এখানে বলা হয়েছে যে কোয়েশ্চেন পেপার কারা তৈরি করবে। কোয়েশ্চেন পেপার তৈরি করবার জন্য একটি মডারেটরদের টিম তৈরি করা হবে। সেই মডারেটরের টিম কোয়েশ্চেন ব্যাংক থেকে, অর্থাৎ যে লাস্ট কোয়েশ্চেন যেগুলো অ্যাভেলেবেল আছে সেখান থেকে, অথবা সিলেবাসের যে বই সেখান থেকে তারা এটা করবে, এবং তারাই দায়িত্বে থাকবে যে প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসছে কিনা সেটা দেখা থেকে শুরু করে সমস্ত কিছু। সুতরাং যদি কোনো কারণে প্রশ্ন আউট অফ সিলেবাস হয় তাহলে কিন্তু সেইটা কন্ট্রোলার অফ এক্সামিনেশন এবং মডারেটরদের যে টিম আছে সেই মডারেটরদের টিম কিন্তু সেক্ষেত্রে দায়ী হবে। এবার চলে আসছি আমরা 8 নম্বরে। 8 নম্বরের 3-এ দেখুন একটি গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছে 8-3-এ, সেটা হচ্ছে ইফ আ ক্যান্ডিডেট ইজ প্রিভেন্টেড ডিউ টু এনি জেনুইন রিজন ইনক্লুডিং ফিজিক্যাল ডিসেবিলিটি ফ্রম পার্সোনালি রাইটিং the answers to the question in the answer scripts, the controller of examination may allow the candidate to employ and medical officer of a government hospital stating the percentage of and nature of his physical disability and justifying the employment of an অ্যামেনিসিস। অর্থাৎ বলতে চাইছে যে আপনার যদি কোনো কারণে কোনো শারীরিক অক্ষমতা থাকে বা হঠাৎ করে যদি কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন পড়েন বা অসুস্থ হয়ে যান, তাহলে সরকারি হাসপাতালের চিকিৎসক যদি একটি মেডিকেল সার্টিফিকেট লিখে দেয় যে আপনি নিজে পরীক্ষা দিতে পারবেন না, তাহলে পরে আপনি কিন্তু অ্যামানুয়েন্সিস বা শ্রুতি লেখক কিন্তু নিয়োগ করতে পারেন, কিন্তু অবশ্যই সরকারি হাসপাতালের চিকিৎসককে দিয়েই করতে হবে। তারপরে বলা হয়েছে দেখুন, দি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনস অফ দি অ্যামানুয়েন্সিস মাস্ট বি লোয়ার দ্যান দ্যাট অফ the candidate and he shall must be from a discipline order that then the subject of the examination and pass the last examination not more than 1 year earlier। অর্থাৎ যাকে আপনি শ্রুতি লেখক হিসাবে নিয়োগ করবেন সেই শ্রুতি লেখক কিন্তু আপনার যে বিষয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই বিষয়ে কিন্তু নিয়ে পড়াশুনো করলে চলবে না, এবং আপনার থেকে কম কোয়ালিফিকেশানের হতে হবে। এবং আরেকটি পয়েন্ট হচ্ছে যে তাকে 1 বছর আগে কিন্তু পাস হওয়া হতে হবে, এরকম ধরনের কাউকে দিয়ে আপনি করতে পারেন। অর্থাৎ আপনার যে সিনিয়র যিনি আছেন তাকে দিয়ে আপনি করতে পারবেন না, এবং আপনার সঙ্গে যদি কোনো স্টুডেন্ট পড়াশুনো করে বন্ধু, তাকে দিয়ে আপনি করতে পারবেন না। The same amanuensis must be employed on every day of the examination at the cost of the candidate concerned. A separate seating arrangement may be made in the এক্সামিনেশন হল। তো বেসিক্যালি এখানে বলতে চাওয়া হয়েছে যে আপনাকেই এই খরচা বহন করতে হবে, এই শ্রুতি লেখকের যাবতীয় খরচা, এবং একই লোককে দিয়ে আপনি সব পরীক্ষা দিতে হবে। তারপরে 8-4 নম্বর যে অপশানটি আছে সেটা খুব গুরুত্বপূর্ণ, যে যদি আপনার কোনো রোগ হয়ে থাকে, কোনো ইনফেকশাস ডিজিজ হয়ে থাকে, কন্টাজিয়াস ডিজিজ হয়ে থাকে, কিন্তু আপনি তাও পরীক্ষা দিতে চাইছেন, আপনার ইয়ার লস আপনি করতে চাইছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি সেন্টারে যেখানে আপনার এক্সামিনেশন পড়েছে সেখানকার যিনি ইনচার্জ আছে তাকে অনুরোধ করেন যদি লিখিতভাবে, তাহলে আপনার জন্য আলাদা করে কিন্তু ব্যবস্থা করে দেওয়া যেতে পারে পরীক্ষা দেওয়ার। তো সেই বিষয়টিও কিন্তু এখানে বলা হয়েছে। 9-1 নম্বরটিও খুব গুরুত্বপূর্ণ। In no circumstances shall a candidate be allowed to appear at an examination at any other places other than the examination center assigned to him/her by the university. He or she shall also take the examination in the particular examination hall where his/her seat has been arranged by the controller of examination অথবা সেন্টার ইনচার্জ। অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে 9-1 ধারায় যে এক্সামিনেশন হল যেখানে, তার বাইরে অন্য কোনো জায়গাতে কিন্তু কোনোভাবেই কাউকে পরীক্ষা দিতে দেওয়া যাবে না। অর্থাৎ এখানে যদি আপনার কোনো সিরিয়াস অসুখ হয়ে থাকে তাহলে পরে আপনাকেও সেই সেন্টারেই যেতে হবে, গাড়ি করে বা অ্যাম্বুলেন্সে করে সেই সেন্টারেই যেতে হবে, এবং সেখানকার ইনচার্জকে
লিখিতভাবে অনুরোধ করলে তিনি আলাদা করে ব্যবস্থা করে দেবেন, এরকমভাবে সিস্টেম আছে। তারপরে 9-2 ধারায় যেটি বলা হয়েছে, এটা এর আগে আমরা বলে দিয়েছি, কোনোভাবেই কোনো স্টুডেন্টকে অ্যালাউ করা হবে না অরিজিনাল এনরোলমেন্ট কাম আইডেন্টি কার্ড এবং অরিজিনাল অ্যাডমিট কার্ড ছাড়া। সুতরাং আপনারা চেষ্টা করবেন সবসময় অরিজিনালটাই নিয়ে যাওয়ার। বাড়িতে একটা জেরক্স করে রেখে দেবেন, যদি কোনো কারণে হারিয়ে যায় থানায় জেরক্স করতে গেলে পরে, থানায় জিডি করতে গেলে পরে, বা আবার অ্যাপ্লিকেশন করতে গেলে কন্ট্রোলার অফ এক্সামিনেশনের কাছে, তখন ওটা জেরক্সটা গুরুত্বপূর্ণ। তো বাড়িতে সবসময় আপনারা এক কপি জেরক্স করে রেখে দিয়ে যাবেন এবং সঙ্গে করে সবসময় অরিজিনালটাই নিয়ে যাবেন মনে করে। 9-3 ধারায় দেখুন বলা হয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাইন the attendance register and prove their identity wherever required during the examination। অর্থাৎ আপনি যে পরীক্ষা দিতে গেলেন সেখানে কিন্তু মনে করে আপনি সেখানকার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করে দেবেন, নাহলে কিন্তু আপনার পরীক্ষা যে আপনি দিয়েছেন সেটা কিন্তু প্রমাণিত করতে প্রবলেম হয়ে যাবে। 9-4 নম্বরে বলা হয়েছে, এখন যেহেতু ছাপানো খাতা যেহেতু করা হয়, অ্যাসাইনমেন্টও এখন ছাপানো খাতা করা হয়, পরীক্ষাতেও তাই। তো পরীক্ষা কেন্দ্রে যে খাতা দেওয়া হবে সেখানে শুধুমাত্র আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নামটা লিখতে হবে, এছাড়া আর কিছুই লেখার প্রয়োজন নেই। নাম বা অন্যান্য কোনো জিনিস আপনি লিখতে পারবেন না সেখানে বলা হয়েছে। আপনি পেজগুলো নাম্বারিং করতে পারেন, যদি পেজ নাম্বারিং করে দেওয়া না থাকে তাহলে আপনি করতে পারেন, তার থেকে বেশি কিছু করতে যাবেন না। 9-6 নম্বর ধারায় দেখুন বলা হয়েছে, নো ক্যান্ডিডেট শ্যাল ব্রিং উইথ হিম এনি বুকস, নোটস, পেপার্স, মোবাইল ফোন ইত্যাদি। অর্থাৎ কোনো গ্যাজেটস, মোবাইল ফোন, ঘড়ি ইত্যাদি কোনো জিনিস আপনি নিতে পারবেন না। তো এগুলো যদি আপনি নিয়ে যান কোনো কারণে, তাহলে কিন্তু আপনাকে সেই এমন জায়গায় রাখতে হতে পারে যেখান থেকে হারিয়ে যেতে পারে। তো সেই কারণে এগুলো বুঝে নিয়ে যাবেন। ঘড়ি নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ আপনাকে সাইন অ্যালার্ম দেওয়া হবে, অর্থাৎ কটা বাজে টাইম অ্যালার্ম যেগুলো হয়, এবং সাইন অ্যালার্ম যে 1 ঘন্টা হয়ে গেলে একবার বাজে, 2 ঘন্টা হয়ে গেলে দুবার ঘন্টা বাজানো হয়, এরকম একটা সাইন অ্যালার্ম দেওয়া হয়। সায়েন্টিফিক ক্যালকুলেটর দেওয়া যেতে পারে যাদের এই ধরনের বিষয়বস্তু আছে সায়েন্সের উপর তাদের, কিন্তু সেখানে সেটা তাদের অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকবে সেই জিনিসটা। তো এই হচ্ছে ব্যাপার। 9-8 নম্বরে দেখুন বলা হয়েছে, if any candidate is detected either during the examination or afterward to have used or tried you use unfair means at any stage during the examination or is in breach of any examination rule, suitable disciplinary action shall be taken against him as per rule. The resulting punishment may include expansion from the examination hall, cancellation of his examination। তো আপনি যদি কোনো কারণে কোনো নিয়ম না মানেন বা নকল করতে গিয়ে ধরা পড়েন, তাহলে কিন্তু এই 9-8 ধারাটি আপনার উপর প্রয়োগ করা হবে, এবং এই 9-8 ধারায় আপনাকে এক্সামিনেশন হল থেকে বার করে দেওয়া থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে। তো আপনি যদি রিকোয়েস্ট করেন আবার যে আপনি নকল করেছেন যেটা, সেটা আপনি ক্ষমা প্রার্থী এবং আপনাকে যেন আবার একটা সুযোগ দেওয়া হয়, তাহলে আপনাকে কিন্তু আবার একটা সাদা খাতা দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনাকে এটা সতর্কতা অবলম্বন করতে হবে, এবং এক্ষেত্রে কিন্তু আপনি সাদা খাতা জমা দিলেও আপনার রেজাল্টের মধ্যে আপনি যে মার্কশিট পাবেন সেখানে কিন্তু RA বলে লেখা থাকবে, অর্থাৎ রিপোর্টেড এগেনস্ট বলে লেখা থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, মাথায় রাখবেন, কারণ এটা আপনার সারা জীবনের ব্যাপার। 9 নম্বর ধারায় দেখুন বলা হয়েছে, দ্য ডোরস অফ দি এক্সামিনেশন হল শ্যাল ওপেন 15 মিনিটস বিফোর দি শিডিউল টাইম। 15 মিনিট আগে একমাত্র দরজা খোলা হবে। আমরা এরপরে চলে যাচ্ছি 9-12 নম্বর ধারায়, নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু গো আউট অফ দি এক্সামিনেশন সেন্টার উইদিন 1 hour অফ দি স্টার্ট অফ দি এক্সামিনেশন। পরীক্ষা হওয়ার 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনি কোথাও বাইরে যেতে পারবেন না। কোনো প্রাকৃতিক কাজ করবার জন্য যেতে গেলে বিশেষ অনুমতি নিতে হবে, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি কোনো সেন্টারে খুব কড়াকড়িভাবে এটা পালন করা হয় তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, তো এটা মাথায় রাখবেন। এরপর আমরা চলে যাচ্ছি 10-16 ধারায়, as soon as a candidate is detected adopting unfair means or cheating during the examination center in charge with the assistance of the invigilator shall take appropriate steps as uh, delineated in the university rules governing conducting of examination। অর্থাৎ এক্সামিনেশনে যদি কোনো গণ্ডগোল হয় তাহলে যিনি সেই সময় সেন্টার ইনচার্জ যেখানে যিনি আছেন তার সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। এবং এখানে বলা হয়েছে 9-16 ধারায় যে আপনাকে আবার কিন্তু একটা দেওয়া হতে পারে, সাদা খাতা প্রথম থেকে আবার আপনাকে লিখতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি 10-16 ধারা হয়ে গেল।
আপনারা এগুলো দেখে নেবেন ডিটেলসে। 11-র 1 ধারায় আমরা চলে যাই। দেখুন এখানে বলা হয়েছে দেয়ার শ্যাল বি অ্যাট লিস্ট 2 ইনভিজিলেটর্স ইন এভরি এক্সামিনেশন হল হ্যাভিং আপ টু 40 মিনিটস। দি নাম্বার অফ ইনভিজিলেটর্স মে বি ইনক্রিজেস। তো 2জন মিনিমাম থাকবে ইনভিজিলেট করবে যারা পরীক্ষা কেন্দ্রে যারা গার্ড দেয়। 12-র 5 নম্বর ধারাটি এরপরে গুরুত্বপূর্ণ। ইন কেস অফ ওয়াইড স্প্রেড কমপ্লেন্টস অ্যাবাউট এনি কোয়েশ্চেন অর কোয়েশ্চেন্স বিং সেট ফ্রম materials outside the syllabus or about errors in the question paper, the controller of examination shall, with the consent of vice chancellor, convenes a meeting of the concerned board of moderators whose composition is giving in registration রেগুলেশন নম্বর 17 তে বলা হয়েছে। অর্থাৎ যদি কোনো কারণে দেখা যায় যে প্রশ্নপত্র বাইরে থেকে এসেছে, সিলেবাসের থেকে আসেনি, এরকম যদি হয়, তার দায়িত্ব অবশ্যই কন্ট্রোল অফ এক্সামিনেশন এবং বোর্ড অফ মডারেটার্স। তো এদের একটা মিটিং হবে এবং সেখানে কিন্তু ভাইস চ্যান্সেলর, একাডেমিক কাউন্সিল এবং ফ্যাকাল্টি কাউন্সিল যারা, তাদের মতামত নিতে হবে। তো যদি কোনো কারণে দেখা যায় যে মার্কসটা দিয়ে দেওয়ার ব্যাপারটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই সেগুলো ঘোষণা করে দেওয়া হবে। এরপর আমরা চলে আসছি হচ্ছে 14-র 4 নম্বর ধারায়। 14-র 4 নম্বর ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দি হেড এক্সামিনেশন শ্যাল হ্যাভ দি অ্যান্সার স্ক্রিপ্ট স্ক্রুটিনাইজড বাই স্ক্রুটিনাইজার্স অ্যাজ অ্যাডভাইস বাই দি কন্ট্রোলার অফ এক্সামিনেশন। তো পরীক্ষা দেওয়া হয়ে গেল আপনার। পরীক্ষা দেওয়ার পরে কিন্তু একটি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করছে একটি বোর্ড, মডারেটর বোর্ড। তার দায়িত্বে আছে হচ্ছে কন্ট্রোল অফ এক্সামিনেশন। আবার খাতা মেলানোর দায়িত্বে আবার তৈরি হচ্ছে আরেকটি সংস্থা, আরেকটি সংগঠন, অর্গানাইজেশন। তার দায়িত্বে আবার থাকবে হচ্ছে হেড এক্সামিনার, তার আন্ডারে কয়েকজন এক্সামিনার থাকবে। তো এইভাবে কিন্তু খাতাটা মেলানো হবে, সেটাও এখানে বলা হয়েছে 14 এই 4 নম্বর ধারায়। 14-র 5 নম্বর ধারায় বলা হয়েছে, দেখুন, after scrutiny the head examination shall randomly re-examine at least 10% of the answer script। অর্থাৎ হেড এক্সামিনার কিন্তু পুরো খাতা দেখবে না, হেড এক্সামিনারের নিচে যে আছে সে পুরো খাতা দেখবে, কারণ টাকা পয়সার ব্যাপার থাকে। তো সেগুলোও তো আমরা অন্য একটি ভিডিওতে দেখাবো আপনাদের, কত টাকা কী কত পায় খাতা দেখার জন্য। তো হেড এক্সামিনার শুধু 10% দেখে নেবে যে ঠিকঠাক আছে কি না, সেগুলো দেখে কিন্তু তিনি ফাইনালি সেটা অ্যাওয়ার্ড আপনাকে দিয়ে দেবে। অর্থাৎ যে অ্যাওয়ার্ড নাম্বার টোটাল দেওয়া হয়েছে সেইভাবেই হয়ে যাবে। তো এটা এখানে বলা হয়েছে 14-র 5 নম্বর ধারায়। 14-র 6 নম্বর ধারাটিও গুরুত্বপূর্ণ। হেড এক্সামিনেশন শ্যাল সাবমিট দি অ্যাওয়ার্ড লিস্ট অ্যান্ড আদার ডকুমেন্টস দি কন্ট্রোল অফ এক্সামিনেশন। 4 কপি এরকম অ্যাওয়ার্ড লিস্ট তৈরি করা হয়, অর্থাৎ নাম্বার যে যত পেয়েছে তার একটা তালিকা তৈরি করা হয় 4 কপি। সেই 4 কপি সে দিয়ে দেবে কন্ট্রোল অফ এক্সামিনেশনের কাছে, সেটাও এখানে বলা হয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি 15-র 5 নম্বর ধারায়। ইফ দেয়ার এনি ডিসক্রিপেন্সি দ্য স্ক্রুটিনার শ্যাল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। ইফ দি ডিসক্রিপেন্সি ইজ ডিউ টু রং totaling, the scrutiny committee shall make the necessary corrections with the knowledge of the head examiner। তো যদি কোনো কারণে দেখা যায় যে নাম্বারটা যোগ করতে ভুল হয়েছে, দেখা গেল এক একটা পাতায় নাম্বারিং করা থাকে, প্রত্যেকটা পাতায় আপনারা মার্জিন রেখে দেবেন বাঁ দিকে এবং ডান দিকেও কিছুটা মার্জিন রেখে দেবেন। এই মার্জিনের মধ্যে আপনারা কোয়েশ্চেনের নাম্বারটা লিখবেন। তো খাতা দেখে যখন নাম্বারটা দেবে তখন হয় মার্জিনের সেই বাঁ দিকে দেবে, নয় ডান দিকে দেবে। যদি কোনো কারণে নাম্বারিংটা ভুল হয়ে যায় তো সেখানে স্ক্রুটিনি কমিটি যারা আছে, স্ক্রুটিনি কমিটি সেটা দেখে দিয়ে দেবে, সেটা এখানে বলা হয়েছে। তো এখানে আমরা আর কিছু নেই। আবার 17 নম্বর ধারায় চলে যাচ্ছি। 17-2 নম্বর ধারায় দেখুন বলা হয়েছে গ্রেস মার্কস মে বি অ্যাওয়ার্ডেড ইফ নেসেসারি। তো গ্রেস মার্কস দেওয়া যেতে পারে প্রয়োজন হলে পরে। 17-3 নম্বর ধারায় বলা হয়েছে যে ইন দি অ্যানুয়াল সিস্টেম দি রেজাল্ট শ্যাল বি পাবলিশড উইদিন 3 মান্থস। 3 মাসের মধ্যে লেখার পরীক্ষা হওয়া 3 মাসের মধ্যে হবে, যদি না কোনো বড় দুর্ঘটনা বা কোনো ধরনের প্রবলেম হয়। 17-র 5 নম্বর ধারায় বলা হয়েছে ট্যাবুলেশন, মার্কশিট এবং সার্টিফিকেট কীভাবে দেওয়া হবে সেগুলো। 18 নম্বর ধারাটি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা দেখাচ্ছি আপনাকে। 18 নম্বর ধারায় বলা হয়েছে যে রিভিউ অফ অ্যান্সার স্ক্রিপ্ট। অর্থাৎ এখানে কিন্তু অ্যান্সার স্ক্রিপ্ট রিভিউ করবার কিন্তু রেগুলেশন বলা হয়েছে। যদি আপনারা অন্য কোথাও দেখে থাকেন যে রিভিউ করবার ব্যবস্থা নেই, তাহলে পরে কিন্তু আপনারা আইনত কলকাতা হাইকোর্টে যেতে পারেন এবং কলকাতা হাইকোর্টে গিয়ে আপনারা মামলা করতে পারেন। এক্সামিনেশন ডিপার্টমেন্টের যিনি কন্ট্রোলার অফ এক্সামিনেশন আছে তাকে পক্ষ করতে হবে এবং আপনার উকিলবাবু বলে দেবে যে কাকে কাকে পক্ষ করতে হবে, কারণ এই যে রেগুলেশন সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে রিভিউ করা হবে। 18 নম্বর ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ডাউনলোড করে এটা হাইলাইট করে রাখবেন।
দেখুন এখানে বলা হয়েছে যে রিভিউ অফ অ্যান্সার স্ক্রিপ্টে ইফ আ ক্যান্ডিডেট ইজ ডিসস্যাটিসফাইড with the marks in any proper paper or course, he or she can apply for a re-evaluation of his or her answer script for that paper or course subject to the following regulations. কি আছে কন্ডিশন? এক নম্বর বলা হয়েছে হি অর শি ক্যান অনলি আস্ক ফর আ রিভিউ আপ টু 50% অফ দি থিওরি পেপার। অর্থাৎ থিওরি পেপারের যদি পরীক্ষা হয়, লেখা পরীক্ষা, তাহলে 50% পর্যন্ত রিভিউ করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। that he has obtained pass marks or qualifying marks in the rest of the theory papers. অর্থাৎ আপনি যদি কোনো একটি সাবজেক্টে রিভিউ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অন্য সাবজেক্টগুলোতে কিন্তু কোয়ালিফাইং মার্কস পেতে হবে, অন্য সাবজেক্টগুলোতে পাস করতে হবে। দি ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই উইদিন 15 days অফ দি ইস্যুইং অফ দি প্রোগ্রেস রিপোর্ট মার্কশিট। অর্থাৎ মার্কশিট ইস্যু করবার 15 দিনের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা কথা বলে দিই, যদি মার্কশিট অনলাইনে আপনাদের অরিজিনাল কপি দেওয়ার আগে, অর্থাৎ হার্ড কপি দেওয়ার আগে সফট কপি দেওয়া হয়, তো সফট কপি রিলিজ যেদিন হবে অনলাইনে, তার 15 দিনের মধ্যে কিন্তু আপনারা এটা করতে পারবেন। ঠিক আছে, তার সঙ্গে আপনাদেরকে দিতে হবে, এখন বলা হয়েছে যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি হয়তো আপনারা আপনাদের যিনি কোঅর্ডিনেটর আছেন তার কাছে পেয়ে যাবেন, বা কন্ট্রোলার অফ এক্সামিনেশন অফিসে পেয়ে যেতে পারেন। তার সঙ্গে ফিস দিতে হবে আর মার্কশিটটাও দিতে হবে। There shall be no review of marks obtained in practical viva voice examination including অন্যান্য যে আছে, অর্থাৎ বলতে চাইছি প্র্যাকটিক্যাল এবং মৌখিক পরীক্ষা যদি হয়, সেখানে কিন্তু কোনো রিভিউ হবে না, কারণ সেখানে তো রিভিউ হওয়ার ব্যাপার নেই, কারণ সেটা তো রিভিউ করা মানে আবার আপনাকে পরীক্ষা নিতে হবে, তো সেটা হবে না। If a candidate does not satisfy all the condition mentioned in the previous paragraphs, his application for review of answer script shall be rejected. অর্থাৎ এগুলো না হলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। 15 দিনের মধ্যে আপনাকে করতে হবে আবেদন, অন্য সাবজেক্টে পাস করতে হবে, এই সমস্ত জিনিসগুলো বলা হয়েছে। এবং আপনি শুধু থিওরি পেপারের জন্যই করতে পারেন। অ্যান অ্যাপ্লিকেশন ফর রিভিউ ইফ অ্যাডমিটেড অটোমেটিক্যালি মিনস দ্যাট দি মার্কস অরিজিনালি অ্যালাউড টু দ্য ক্যান্ডিডেট in the answer paper under review by the regular examiner stands cancelled, and the marks obtained in the review shall be his প্রপার মার্কস। অর্থাৎ বলতে চাইছি যে আপনি যেই সাবজেক্টে রিভিউ করতে দেবেন, তাতে আপনি যত নাম্বার পেয়েছেন সেই নাম্বারটি কিন্তু বাতিল হয়ে যাবে। এবার যদি দেখা যায় নাম্বার কমেও যেতে পারে, তো এটা কিন্তু আপনাকে মাথায় রেখে করতে হবে। 18(4) নম্বর ধারাতে বলা হয়েছে দ্য মার্কস অ্যাওয়ার্ডেড বাই দি রিভিউ বোর্ড শ্যাল বি কনসিডার্ড টু বি দ্য ফাইনাল মার্কস অবটেন বাই দি ক্যান্ডিডেট। অর্থাৎ রিভিউ বোর্ড একটি তৈরি করা হবে, এবং রিভিউ বোর্ড যে বলবে, যে নাম্বারটি দেবে আপনার রিভিউ করাবার পর, সেটাই ফাইনাল হবে। ঠিক আছে, তারপরে আপনি আর আবেদন করতে পারবেন না। 18(6) নম্বর ধারাতে বলা হয়েছে অল অ্যাপ্লিকেন্টস শ্যাল বি ইনফর্মড অফ দি রেজাল্ট আফটার রিভিউ ইফ দি মার্কস অফ আ ক্যান্ডিডেট চেঞ্জ আফটার রিভিউ he shall have to surrender his original progress report mark sheet certificate before receiving his revised progress report. অর্থাৎ যদি কোনো কারণে দেখা যায় যে আপনার নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে রিভিউ করবার পরে, তাহলে কিন্তু আপনাকে অরিজিনাল যে সমস্ত মার্কশিট আছে, সার্টিফিকেট আছে, সেগুলো জমা দিয়ে দিতে হবে নতুন করে পাওয়ার জন্য। অর্থাৎ প্রথমে আপনি দিচ্ছেন জেরক্স কপি অ্যাপ্লিকেশনের সঙ্গে, তারপরের বার দিচ্ছেন অরিজিনাল কপি। তো 19 নম্বর ধারাতে কি বলা হয়েছে দেখুন, 19(4) নম্বর ধারাটি গুরুত্বপূর্ণ। ইফ দ্য স্টুডেন্ট is found guilty of any violation of examination rule, he shall be punished accordingly. 19(5) নম্বর ধারাতে বলা হয়েছে যে the punishment awarded shall fit the seriousness of the transgression, as a student shall be given all opportunity to present his her side বিফোর দি ডিসিপ্লিনারি কমিটি। অর্থাৎ আপনাকে যদি পরীক্ষায় কোনো রকম গণ্ডগোল করতে ধরা পড়ে, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে, কিন্তু তার আগে আপনাকে আপনার বক্তব্য, আপনার পক্ষ ডিসিপ্লিনারি কমিটির সামনে রাখতে দেওয়া হবে। আপনি সেখানে আপনার সমস্ত বক্তব্য রাখতে পারেন, এটা বলা হয়েছে। এবং 19(6) নম্বর ধারাতে বলা হয়েছে অল পানিশমেন্টস রেকমেন্ডেড বাই দি ডিসিপ্লিনারি কমিটি হ্যাভ টু বি অ্যাপ্রুভড বাই দি ভাইস চ্যান্সেলর অ্যান্ড এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিল এবং উপাচার্য যে আছে, তারা অনুমতি নিয়েই সেই শাস্তি কিন্তু দেওয়া হবে। 20(2) নম্বর ধারায় বলা হয়েছে অল অ্যান্সার স্ক্রিপ্টস অফ এনি এক্সামিনেশন আর টু বি প্রিজার্ভড বাই দি কন্ট্রোলার অফ এক্সামিনেশন ফর 3 months ফ্রম দি পাবলিকেশন অফ দি রেজাল্ট। তো এখানে দেখুন বলা হয়েছে যে রেজাল্ট বেরোনোর
3 মাস পর্যন্ত, অর্থাৎ 90 দিন পর্যন্ত কিন্তু আপনি খাতাটা ওদের কাছে থাকে। তো সেই যে হিসাবে আপনাকে 15 দিনের মধ্যেই করতে হবে। এবং আপনি যদি আরটিআই করে খাতা নিতে চান, তাহলে কিন্তু ওই 3 মাসের মধ্যে আপনাকে করতে হবে, নাহলে কিন্তু আপনি পারবেন না। তো এই যে রেগুলেশনটি আছে, এই রেগুলেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংক্রান্ত বিষয়ে যদি অন্য কিছু আপনাদের ডিটেলসে জানতে হয়, তাহলে পরে আপনারা আরটিআই করে জানতে পারবেন। সেটা নিয়ে আমরা আলাদা একটি ভিডিও তৈরি করেছি। এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমাদের কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হন, সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনি যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেন, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ।